এইমাত্র দেওয়া হলো, একটু সংশোধন করছি যে আমি বর্তমানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি। তার চেয়ে আমার বড় পরিচয়, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের ডিফেন্স টিমের একজন সদস্য ছিলাম। কেবল আমার বন্ধু যে কথাটি বললেন মীর আহমেদ বিন কাসিম, যে রায় রিসিভ করতে সেদিন যারা গিয়েছিলেন আমি তাদের মধ্যে একজন ছিলাম। আমরা অল্প কয়েকজন জুনিয়র সদস্য সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলাম, যেদিন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছিল, এবং রায় শুনে উনি আল্লাহর একটি কালাম তেলাওয়াত করে এই রায়ের প্রতিবাদ করেছিলেন। তারপরে আস্তে আস্তে কী হয়েছিল আপনারা এটা জানেন। ছোট্ট করে দুই একটি গল্প বলতে চাই। ওনাকে যেদিন প্রথম এই ধানমন্ডি সেফ হাউজে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো, তখন আমরা সকলেই সেই সেফ হাউজের বাইরে উপস্থিত ছিলাম। মোমিন ভাই ছিলেন, আরমান ভাই ছিলেন, সকলেই ছিলাম। ওনাকে একটি অফারই করা হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে, সেটি হলো আপনি স্বীকার করেন যে আপনি এই অপরাধের সাথে জড়িত এবং আপনার সাথে যারা আছে তারা সকলেই এই অপরাধের সাথে জড়িত। উনি দ্ব্যর্থহীন ভাষায় এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন যে আমি একটি মিথ্যা আমার মুখ থেকে বের হবে না, এবং যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে এগুলো সম্পূর্ণ অসত্য। এ কথাটি কেন বলছি সেটা হলো যে ইনভেস্টিগেশন এজেন্সি বা প্রসিকিউশনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় যে অপরাধের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে এই অপরাধটাকে স্বীকার করানো। এটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের সবচেয়ে বড় এভিডেন্স হয়, যেটা আমরা প্রসিকিউশনে আসার পরেও এটা আমরা চেষ্টা করেছি। এটা সাধারণত প্রসিকিউশনের পক্ষ থেকে এই অফারটা আসে, ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে অফারটা আসে, এবং আসামিরা এটি যদি সত্য হয়, উনি মনে করেন যে হ্যাঁ এই অপরাধটা সংঘটিত হয়েছে, উনি তার অপরাধের কারণে অনুতপ্ত, তখন উনি এটা স্বীকার করেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এই অপরাধের সাথে জড়িত ছিলেন না বলেই তিনি অস্বীকার করেছেন। আপনারা দুটি ঘটনাকে কম্পেয়ার করেন। খুব রিসেন্টলি ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই ঘটনায় একজন আসামি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। সেই মামলার সাথে আপনারা যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মামলার তুলনা করেন, দেখেন একজনের মৃত্যুদণ্ড হওয়ার পরে সমগ্র দেশবাসী খুশি হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীরা সেদিন চুপসে গেছে। আরেকজনের মৃত্যুদণ্ডের রায় শোনার সাথে সাথে মানুষ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন রাস্তায়, যে কিছু তো করতে পারবো না, অন্তত নিজের জীবনটা দিয়ে দিই। প্রায় 2 শতাধিক অথবা তার কিছু কম মানুষ রাস্তায় তাদের প্রাণ দিয়ে দিল একটা মানুষের মৃত্যুদণ্ড শুধু রায় হয়েছে তার প্রতিবাদে। শুধু রায় হয়েছে, এটা কার্যকরও হয় নাই, সেটার অ্যাপিল রয়েছিল, আরো অনেকগুলো ফর্ম, শুধু রায় হয়েছে তার প্রতিবাদে। কতটুকু জনপ্রিয়, কতখানি অবিচার হয়েছিল বলে মর্মে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। একজন সাক্ষী যার ভাইকে হত্যা করা হয়েছে, যার ভাইকে 71 সালে সাঈদী সাহেব হত্যা করেছেন মর্মে অভিযোগ এসেছে, তিনি এসেছেন সাক্ষ্য দিতে যে আমার ভাইকে উনি হত্যা করেননি, আমার ভাইকে যে হত্যা করেছে সেটা বলার জন্য উনি ট্রাইব্যুনালের গেটে এসেছেন। সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, ডিফেন্স টিমের গাড়ির মধ্য থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, যে সেখানে সিসি ক্যামেরা ছিল। তখন কোর্ট চলমান, এজলাসে বিচারপতি বসা আছেন। এই সময়ে বিচারপতির কাছে গিয়ে বলা হলো যে আপনার কোর্ট প্রিমিসিসে, যেটা আপনার এখতিয়ারভুক্ত, সেখান থেকে এই মামলার একজন সাক্ষীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। সিসিটিভি ফুটেজ আছে, আপনি এটা একটু দেখেন। উনি দেখলেন না, উনি কোনো অ্যান্সার দিলেন না। তাকে পাওয়া গেল ভারতের কারাগারে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বললেন কেন, কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, কেন তাকে আটক রাখা হয়েছিল। এখনো তিনি আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন যে তিনি যদি সেদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতেন তাহলে ওই রায় প্রদান করা আর সম্ভব হতো। এভাবে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়েছে। আপনারা জানেন, খুব কিছুদিন আগে ওই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিল তারা ট্রাইব্যুনালে এসে একটা অভিযোগ করে গেছেন। এই সুখরঞ্জন বালি, যাকে কিডন্যাপ করা হয়েছিল, গুম করা হয়েছিল, এটাও কিন্তু এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। তিনি এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে ওই বিচারপতি সহ যারা যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে গেছেন, যা ট্রাইব্যুনালে এখনো তদন্তাধীন আছে, এবং তদন্তে প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি ইতিমধ্যে। কারণ এটা সবাই জানেন যে তাকে কিডন্যাপ করা হয়েছে এবং ভারতের কারাগারে পাওয়া গিয়েছে। আর আমরা কি দেখলাম, শেখ হাসিনার মামলায় তারই সাথে একজন অপরাধী, যিনি অপরাধ করেছেন, তিনি স্বীকার করছেন যে কিভাবে এই অপরাধটা ডিজাইন করা হয়েছিল, কিভাবে শেখ হাসিনার কাছ থেকে তিনি অপরাধ পেলেন এবং তিনি কিভাবে অপরাধে জড়িত হলেন।
এবং সমস্ত সাক্ষী, ভিডিও ডকুমেন্ট, অডিও ডকুমেন্ট এটা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হয়েছে, সবাই সাক্ষ্য দিয়েছে। এই সাক্ষ্যের ভিত্তিতে যখন সাধারণ মানুষের অন্তরে রায় কিন্তু দুইভাবে হয়েছে। একটা হলো কোর্ট একটা রায় প্রদান করে, আর একটা হলো মানুষের অন্তরে একটা রায় দেয়। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলায় আদালত রায় দিয়েছিল, কিন্তু মানুষের অন্তর রায় দেয় নাই বলেই মানুষ রাস্তায় নেমে প্রাণ দিয়েছে। আর শেখ হাসিনার মামলায় যেটি কোর্ট রায় দিয়েছেন ওটি মানুষের অন্তরেই ওই একই রায় প্রকাশ করেছিল বলেই একটা মানুষ রাস্তায় প্রতিবাদ করে নাই, একটা মানুষ রাস্তায় নেমে আসেনি। বরং যারা নেমে এসছে তারা উৎসাহে উদ্দীপনায় নেমে এসছে, ন্যায় বিচার পাওয়ার আনন্দে নেমে এসছে। শহীদ পরিবাররা নেমে এসছে, আহতরা নেমে এসছে, ন্যায় বিচার পেয়েছে সে কারণে। এটা হলো দুইটার পার্থক্য। আরো অসংখ্য ঘটনা আছে যেটা সময় স্বল্পতার কারণে বলছি না। একজন সাক্ষী যে চাক্ষুষ সাক্ষ্য দিয়েছিল আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে, যার জন্মই হয়েছিল 1972 সালে, একজন সাক্ষী সাক্ষ্য দিতে এসছেন, কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলছেন। আমাদের আইনে বলা আছে যে সাক্ষীকে যখন জেরা করা যাবে তখন অযথা জেরা করা যাবে না, তবে একটা পয়েন্টে জেরা করা যাবে, সেটা হলো ক্রেডিবিলিটি। যে একটা মানুষ 50 বছর আগের ঘটনা বলতে আপনার সামনে আসছেন, তিনি সত্যবাদী কিনা, ওনাকে প্রশ্ন